হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল দি রেসিপি বাই মাম্মি। তো আপনাদের সাথে আজকে আমি মালয়েশিয়া ট্যুরের কিছু অংশ শেয়ার করব। তো কিছুদিন থেকে আসলে গলার অবস্থাটা তেমন ভালো ছিল না, খুবই ঠান্ডা লেগেছিল। আর বাইরে থেকে আসার পর আমরা চলে গিয়েছিলাম ঈদের ছুটিতে বাড়িতে ঈদ করতে। তো সেখানে গিয়েও অনেক ঝামেলা, রান্না বান্না, মেহমানদারি, এগুলোতে আর সময়ও পাই নাই। তো বাসায় ফিরে এসে এখন চেষ্টা করতেছি আস্তে আস্তে আপনাদের সাথে সব শেয়ার করার। তো আমরা সিঙ্গাপুর 3 দিনের ট্যুর শেষ করে 4 দিনের দিন আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হই। সেখানে অনেকগুলো স্পট আমাদের যে গাইড ছিল উনি আমাদেরকে দেখিয়েছেন। তো এর মধ্য থেকে যেই জায়গাগুলো আমার হৃদয়ে গেঁথে আছে, মানে অনেক সুন্দর সুন্দর জায়গা আমরা দেখে এসেছি, যা আসলে বলার মতো না, ভাষাই হারিয়ে ফেলি। এতই সুন্দর জায়গা মালয়েশিয়া, সিঙ্গাপুর, এবং আমাদের দেশেও অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আসলে এগুলো সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ওদের দেশে ওরা এত সুন্দর করে রেখেছে, পার্ক থেকে শুরু করে রাস্তাঘাট এত ক্লিন, পরিষ্কার, কোনো ধুলোবালি নেই। মনে হয় সিঙ্গাপুরে তো মনে হয়েছে যেন কার্পেট বিছানো। আর মালয়েশিয়াতে আছে কিছুটা পরিষ্কার আছে, তারপরেও কিছু মানে বিশৃঙ্খলা আছে। তো তারপরও অনেক ভালো লেগেছে। তো সবচেয়ে ভালো লেগেছে আমার মালয়েশিয়াতে লাস্ট যেদিন আমরা ঘুরতে গিয়েছিলাম গেন্তিং হাইল্যান্ড, যেটা 6000 ফুট উপরে আমরা উঠেছিলাম কেবল কার দিয়ে। তো ওখানে যাওয়ার পর একটা অনেক বড় ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট দেখলাম। তারপর ওখানে জুতার শোরুম এবং ব্র্যান্ডের কিছু ব্যাগের শোরুম, কালেকশন, অনেক কিছু আমরা দেখা হয়েছে। তো যাওয়ার পথে যে দৃশ্যগুলো আমি ক্যামেরাবন্দি করেছি, অনেক সুন্দর সুন্দর দৃশ্য, কিছুটা আমাদের বাংলাদেশের ন্যাচারাল সিনারি বলা যায়। আমাদের বাংলাদেশের মতো অনেক জায়গা, যেমন শ্রীমঙ্গল, মাধবকুণ্ড যাওয়ার পথে যে দৃশ্যগুলো দেখা যায়, কিছুটা ওরকম লেগেছে। তবে অনেক জায়গা ওদের খালি পড়ে আছে। ওখানে দেখলে মনে হয় খালি চোখে যে ওখানে কোনো জনবসতি নেই। আসলে ওখানের ভিতরে ওদের পাম গার্ডেন যেটা আছে ওটা ওখানে আছে। তো ওখানে অনেক কারখানাও আছে। আমাদের সাথে একজন ছিল, উনি আমাদেরকে বলেছে যে ওখানে ভিতরে কারখানা আছে, তো পাম অয়েল ওখানে তৈরি করে। আর কুয়ালালামপুর যাওয়ার আগে অনেক জায়গা খালি, মনে হয় গ্রামের মতো। আর এদিকে আমরা যাচ্ছি আজকে গেন্তিং হাইল্যান্ডের উদ্দেশ্যে। তো আমরা সকাল সকাল রওনা দিয়েছি নাস্তা করেই। তো বাচ্চাদেরকে নাস্তা করিয়ে, আমি তো রোজা ছিলাম, রোজা মাস, তো রোজার মধ্যে আসলে কষ্টও হয়, শুধু পানির তৃষ্ণা লেগেছে। তো সবাই আমাদেরকে বলেছিল যে ওখানে খুবই ঠান্ডা, আর একটু যদি বৃষ্টি হয় তাহলে নাকি বেশি ঠান্ডা লাগে। তো আমি আবার গরমের জন্য শীতের কাপড় নিয়ে আসিনি, শুধু আমার ছেলে ছোটোটার জন্য শীতের কাপড় নিয়েছিলাম এক সেট, আর বড়টা সে একটা ফুল হাতা গেঞ্জি নিয়েছিল সোয়েটারের মতো, ওর আবার ঠান্ডা লাগে বেশি, তো ওটা নিয়েছিল। তো ওদের কাপড় যেগুলো ছিল ওগুলো আমরা ব্যাগের মধ্যে ঢুকিয়ে সকাল সকাল রওনা দিয়েছি, কারণ অনেক দূর আমাদের হোটেল থেকে। হোটেল যে জায়গায় ছিল ওখান থেকে প্রায় 2-2.5 ঘন্টার মতো লাগে যেতে। তো ওখানে যাওয়ার পরে তো আরও অনেক জায়গা আছে, সেগুলো দেখার পর আমরা কেবল কারে অনেক জায়গা দেখলাম। তো আমরা রাইডসগুলো চড়িনি, কারণ সময়ের দরকার, সন্ধ্যা হয়ে যাবে। আর এমনিতেও আমাদের খেয়াল ছিল যে আমরা সন্ধ্যার আগে আগে ফিরে আসব, কারণ এসে আবার ইফতার করতে হবে। তো আমাদের আসলে ছুটিটা পড়ে গিয়েছিল রমজান মাসে, তো রমজান মাসে যাওয়া একটু কষ্টই হয়েছে। তারপর আমরা আমাদের যে কাঙ্ক্ষিত গেন্তিং হাইল্যান্ডে চলে এসেছি। এখানের দৃশ্যগুলো এতই সুন্দর। আর এদিকে আমার ছেলে মেয়ে গিয়ে ওখানে একটা পেয়েছে, স্টেজে গিয়ে গান টান শুরু করেছে। আর এদিকে আমি ওখানে একটা শোরুম ছিল জুতার, অনেক সুন্দর সুন্দর জুতা ছিল, কিন্তু দুঃখের বিষয় একটাও আমার সাইজ মতো হয় না। যেটা আমার সাইজের পছন্দ হয় সেটা আমার সাইজের নেই, আর যেটা পছন্দ হয় না ওটা আবার আছে। তো আমি আবার বেশি হিল টিল পছন্দ করি না।
তো এদিকে এইটা ছিল সবচেয়ে বড় রেস্টুরেন্ট, ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট যেটা বলে। তো ওখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য ছিল। তো আমরা যাওয়ার পথে এগুলো সব সংগ্রহ করলাম, আর পিকচার তোলা শেষ। তারপর আমরা রুমের উদ্দেশ্যে রওনা হলাম। পরবর্তী পার্টে আরও অনেক কিছু শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত বাই, আল্লাহ হাফেজ।